আসসালামু আলাইকুম। কেমন অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের প্রি ইঞ্জিনিয়ারিং যে কোর্সটা সেটার আ শিডিউল ক্লাসগুলো তো শুরু হবে সামনে ধারাবাহিকভাবে। কিন্তু উইথআউট শিডিউল কিছু ক্লাস তোমাদের জন্য আমি এরেঞ্জ করার চেষ্টা করেছি। আ এর আগের দিন শুভ ভাই একটা ফিজিক্স ক্লাস নিয়েছে যেটা একদম বেস্ট একটা ক্লাস ছিল। এবং আজকে আমি একটা ক্লাস নিচ্ছি এবং এরপরে ম্যাথ একটা ক্লাস হবে। তো আসলে এই ক্লাসগুলোতে আমরা কেন এরেঞ্জ করলাম? এই ক্লাসগুলো আমরা এজন্য এরেঞ্জ করেছি যে তোমরা আসলে যাতে বুঝতে পারো যে ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটির জন্য আমরা কিভাবে পড়িয়ে থাকি এবং তোমাদেরকে কিভাবে পড়তে হবে। বুঝেছো? সো আমরা কি করব আজকে গুণগত রসায়ন এবং পরিমাণগত রসায়ন। আসলে গুণগত রসায়ন এবং পরিমাণগত রসায়ন এটা তো এই ১.৫ ঘন্টাতে পড়িয়ে দেওয়া সম্ভব না। সম্ভব? কোনোভাবেই কিন্তু সম্ভব না। তাহলে কেন এটা এখানে দেওয়া হলো? আসলে আমরা এইখানকার একটা ইম্পর্টেন্ট টপিক দেখব এবং এইখানকার একটা ইম্পর্টেন্ট টপিক দেখব। যেই ২ টা টপিক থেকে আমি বলছি আজকের আমার ১.৫ ঘন্টার ক্লাস থেকে অ্যাডমিশন পরীক্ষায় ২ টা থেকে ৫ টা কোয়েশ্চেন কমন পাবা। সেটা বুয়েট হতে পারে, সেটা সিকে রুয়েট হতে পারে, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পারে বা যেকোনো ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি এক্সাম হইতে পারে, মেডিকেল বাদ দিয়ে। ওকে? সো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ওকে। সো আমার পরিচয়টা আমি দিয়ে দেই শুরুতে। আ আমার নাম মোহাম্মদ সাব্বির হোসেন শিশির। আমি বুয়েট 20 অন ব্যাচ এবং আমার ডিপার্টমেন্ট হচ্ছে যেহেতু কেমিস্ট্রি পড়াই, obviously আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকেই বিলং করি। আচ্ছা, সো এই হলো আমার পরিচয়। আর চেনো আমাকে, যারা রেগুলার ক্লাস করো সবাই চেনো আমাকে। সো ১ম এ আমরা গুণগত রসায়নের কিছু ছোট, ছোট জিনিস দেখব। হ্যাঁ? আমরা এখানে আইসোটোপ, আইসোবার এগুলো জিনিস দেখতে আসি নাই। বা আমরা আলফা, বিটা, গামা কণা দেখতে আসি নাই। যেখান থেকে কোর ম্যাথ আসে ইঞ্জিনিয়ারিং এ আমরা সেই জিনিসগুলো দেখব। সো আমি একটু টপিক বলে দেই শুরুতে, তাহলে তোমরা ক্লাসটা দেখতে আগ্রহ পাবা। গুণগত রসায়নে আমরা হচ্ছে ব্যাসার্ধ নির্ণয়, শক্তি নির্ণয়, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়, তারপরে গতি শক্তি নির্ণয়, বিভব শক্তি নির্ণয় এই জিনিসগুলো দেখব। আর পরিমাণগত রসায়নে আমরা অ্যাসিড বেস ট্রাইটেশন দেখব। অ্যাসিড বেস ট্রাইটেশন এবং আমরা আসলে বেশি বেশি করে ম্যাথ করব এবং ম্যাথ যেটা করব আমরা শর্টকাট নিয়মে করব। আমরা যে ম্যাথগুলো করব অবভিয়াসলি শর্টকাট নিয়মে করব। ইঞ্জিনিয়ারিং যে আমাদের অ্যাসপিরেন্ট তোমরা আছো তাদেরকে যেভাবে করা উচিত সেভাবে আমরা করব। এখন একটা ম্যাথ বোর্ডে আমরা ৩ পেজ জুড়ে করি অ্যাসিড বেস টাইটেশনের ম্যাথ, বাট সেই ম্যাথটাই তোমাকে বুয়েট এক্সামে করতে হবে মাত্র ৩ ইঞ্চি জায়গার মধ্যে। সো তোমাকে অবশ্যই এখানে ট্রিকি হইতে হবে, তোমাকে অবশ্যই ট্রিকি হইতে হবে। শোনো, একটা ম্যাথ তুমিও পারো, তোমার ফ্রেন্ডও পারে, দুজনে কি সমান? না, তোমরা দুইজনেই সমান না। কি থাকে? ক্ষমতা বলে একটা কথা থাকে। ক্ষমতা বলে একটা কথা থাকে, পি ইকুয়াল ডাব্লিউ ডিভাইডেড বাই টি। সেম কাজ যারা করবে, সময় যার কম তার ক্ষমতা বেশি। সো ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টদের জন্য টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিশেষ করে বুয়েটের জন্য টাইম অনেক বেশি ইম্পর্টেন্ট। সো তোমাকে টাইম কমানো শিখতে হবে, জায়গা বাঁচানো শিখতে হবে, আরো অনেক কিছু আছে। স্মার্টলি পড়তে হবে। জাস্ট গাধার মতো আমি পড়ে গেলাম, গাধার মতো হার্ড ওয়ার্ক করা এবং স্মার্টলি হার্ড ওয়ার্ক করা দুইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। যারা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন দিয়ে ফেলেছে তাদের কাছে শুনবা, বলবে আমি তো সারা দিন পড়েছি, আমি অনেক চেষ্টা করেছি, তারপরও আমি কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাই নাই। এটা কি আমার সমস্যা নাকি কিসের সমস্যা আমি নিজেও জানি না। এটাতে সমস্যা মেইনলি হচ্ছে স্মার্টলি হার্ড ওয়ার্ক না করা। হার্ড ওয়ার্ক করতে হবে কিন্তু সেটা স্মার্টলি করতে হবে। তো চলো আমরা শুরু করি। আমরা কি কি পড়বো? ইলেকট্রনের শক্তি, বেগ, কক্ষপথের ব্যাসার্ধ, তরঙ্গদৈর্ঘ্য এবং অ্যাসিড ক্ষার ট্রাইটেশন। এবং এই সবগুলো আমরা শেষ করব হচ্ছে ১ ঘন্টা ৩০ মিনিটের মধ্যে শেষ করব। ওকে? আচ্ছা। তো এখানে দেখো
আমাদের প্রি ইঞ্জিনিয়ারিং কোর্সটা যেটা শুরু হচ্ছে, ফেজ 1টা শুরু হবে আমাদের ফেব্রুয়ারি থেকে এবং সেটা চলবে এইচএসসি এক্সামের আগ পর্যন্ত। 1 মাস আমরা এইচএসসি প্রিপারেশনের সময় দিয়ে এইচএসসি এক্সামের পরে আমাদের যে কোর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন সেটা একদম অ্যাডমিশন টেস্ট পর্যন্ত চলতে থাকবে। সো আমরা তার আগেরই কিছু ফ্রি ক্লাস এটা। ওকে, চলো শুরু করি। এখানে দেখো যে আমাদের ক্লাসগুলো দেওয়া আছে, এটা প্রি ইঞ্জিনিয়ারিং ফেজে ফিজিক্সের 8টা, কেমিস্ট্রি 7টা, এরকম ক্লাসগুলো আমাদের হবে। এটা হচ্ছে তোমাদের এইচএসসির আগ পর্যন্ত, এবং এইচএসসির পরে আবার আমাদের এই যে এই ফেজের ক্লাসগুলো হবে, সেখানে মডেল টেস্ট থাকবে, আরো অনেক কিছু থাকবে, এবং ডেইলি এক্সাম তো থাকবেই, এবং রেকর্ডেড ক্লাসও থাকবে। ওকে, সো আমরা শুরু করছি ইলেকট্রনে কক্ষপথের ব্যাসার্ধ। দেখো, বেশি কথা বলার এখানে কোনো প্রয়োজনই নাই, কারণ আমি আসছি কিভাবে তোমাদের পড়াটা সহজ করা যায়, কিভাবে পড়াশোনাটা সহজ করা যায়। দেখো, মনে করো এইখানে হচ্ছে পজিটিভ চার্জ, তো এটা হচ্ছে সেই নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস। ওকে, এটা হচ্ছে নিউক্লিয়াস। এখন এটা কি 1 নাম্বার কক্ষপথ, এটা 2 নাম্বার কক্ষপথ, এরপরে আরেকটা হলে সেটা হবে কত, 3 নাম্বার কক্ষপথ। এখন এগুলোর কি একটা দূরত্ব আছে কিনা, এগুলোর যে ব্যাসার্ধ প্রত্যেকটার আলাদা আলাদা ব্যাসার্ধ আছে না, এটার একটা ব্যাসার্ধ, এটাকে আমরা বলবো R1, এটার একটা ব্যাসার্ধ আছে যেটাকে আমরা বলবো R2, এইটার একটা ব্যাসার্ধ আছে সেটাকে আমরা বলবো R3। প্রত্যেকটার আলাদা 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 ব্যাসার্ধ আছে, প্রত্যেকটার আলাদা আলাদা ব্যাসার্ধ আছে, এবং এই প্রত্যেকটার আলাদা আলাদা কি আছে, শক্তি আছে। এটার শক্তি E1, প্রথম কক্ষপথের শক্তি E1, পরের কক্ষপথের শক্তি হচ্ছে E2, এবং তার পরের কক্ষপথের শক্তি হচ্ছে E3। সো আমাদেরকে ফাইন্ড আউট করা শিখতে হবে যে R1 কিভাবে বের করব, এই কক্ষপথের ব্যাসার্ধ কিভাবে বের করব, এই কক্ষপথের শক্তি কিভাবে বের করব, এই কথাগুলো আমাদেরকে শিখতে হবে। সো আমরা প্রথমে ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র শিখব। এখন ব্যাসার্ধ নির্ণয়ের জন্য তোমাদের বইয়ে যে ফর্মুলাটা দেওয়া আছে, এই বিশাল বড় একটা ফর্মুলা, এটা প্রমাণ করাও আছে, বাট এই ফর্মুলাটা কি তোমরা মনে রাখবা? না, এই ফর্মুলা তোমরা মনে রাখবা না, তোমাদেরকে মনে রাখতে হবে যে ফর্মুলাটা, সেটা আমি বলে দিচ্ছি। লিখবা হচ্ছে n তম কক্ষপথের ব্যাসার্ধ Rn, এটা আমরা যেটা লিখি সেটা হচ্ছে 5.29 into 10 to the power minus 11 into n square divided by z। এই ফর্মুলা দিয়ে তোমার সব কাজ হয়ে যাবে, সব কাজ হয়ে যাবে, এবং এই ফর্মুলা তুমি বোর্ডেও অ্যাপ্লাই করতে পারবা, অ্যাডমিশন টেস্টেও অ্যাপ্লাই করতে পারবা। সো এই ফর্মুলা মনে রাখবা। মো বলছো ফর্মুলা ভুলে যায়, সো তোমার এই ফর্মুলা মনে রাখার দরকার নাই, তুমি এই ফর্মুলা মনে রাখবা 5.29 into 10 to the power minus 11 n square by z। এখন ভাই n কি, n হচ্ছে কক্ষপথের নাম্বার, n হচ্ছে কততম কক্ষপথ, কততম কক্ষপথ, আর z হচ্ছে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। আই রিপিট, z হচ্ছে পারমাণবিক সংখ্যা। অনেকে ভুল করে কি করে, z কে পারমাণবিক ভর বানিয়ে দেয়, z কে পারমাণবিক ভর বানিয়ে ফেলে। তো পারমাণবিক সংখ্যা এটুকু মাথায় রাখবা। তাহলে এই ফর্মুলা, এখানে n হবে কি কক্ষপথ নাম্বার, আর এখানে z হবে কি পারমাণবিক সংখ্যা। দ্যাটস ইট, ক্লিয়ার। এখন ধরো কথার কথা, তোমাকে এই ফর্মুলা দিয়ে আমি ম্যাথ করাই, চলো একটা ম্যাথ লিখো, ম্যাথ লিখো। আচ্ছা, ম্যাথ না লিখে চিত্র থেকে আগে বোঝো তো, চিত্র থেকে আগে বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে সোডিয়াম পরমাণু, আমি তোমাকে দিলাম, এটা হচ্ছে সোডিয়াম, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা 1 নাম্বার কক্ষপথ, এটা 2 নাম্বার কক্ষপথ। এখন এটা হচ্ছে তাহলে 1 নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ, আর এইদিকে এটা কি, এটা হবে 2 নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ। ওকে, তাহলে তোমরা আমাকে বলো তো R1 কত হবে এবং R2 কত হবে। তাহলে এই যে R1, এই R1 হচ্ছে
1 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ, প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে বলো n কত হবে, বলো n কত হবে। এখানে তোমার ডাটাগুলো আগে লিখে ফেলো তুমি, যে কোন কোন ডাটা তোমার লাগবে। n এর মান কত, আর অনের জন্য n হচ্ছে 1, কারণ প্রথম কক্ষপথের ব্যাসার্ধ বের করতে যাচ্ছি। z কত, বলো z কত, z কত। এই z এ তোমরা ঝামেলা পাকাও, z তোমরা এক একবার এক এক রকম দিয়ে ফেলো। এই যারা অ্যাপে আছো তারা অ্যান্সার দিচ্ছ না কেন, তোমাদের কি পড়ালেখার মুড নাই? হ্যাঁ, মেহেদি হাসান, z এর মান 11, z এর মান 11, নট 23। অনেকে 23 দিয়ে ফেলবে, ড্যাম শিওর, তুমি শিওর থাকো। ইভেন তুমি ম্যাথ করতে করতে অনেক সময় মানে ফ্লোতে তুমি 23 দিয়ে ফেলবা, হবে না। তাহলে এন আর জেড পেয়ে গেলাম, তাহলে ফর্মুলা কি বসাবো, ফর্মুলা হচ্ছে R1, ফর্মুলা কি ছিল 5.29 ইন্টু 10⁻⁻11 ইন্টু n স্কোয়ার বাই জেড। তাহলে কি হবে 5.29 ইন্টু 10⁻⁻11 ইন্টু n কত 1, 1 এর উপরে স্কোয়ার ডিভাইডেড বাই 11, n স্কোয়ার বাই জেড। এই তো ভাই একটা ক্যালকুলেটর দিবেন। সো এটা হচ্ছে R1 এর ক্ষেত্রে। এবার যখন R2 বের করতে বলবে তোমাকে, যে দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত, তাহলে তখন কি লিবা বলো, n হচ্ছে 2, z কত, z 11, z 11 কেন, কারণ হচ্ছে এটা সোডিয়াম পরমাণু। তাহলে R2 এর ক্ষেত্রে আমাদের ফর্মুলা কি বসাবো, ফর্মুলা তো সেম, ফর্মুলা সেম, R2 ইকুয়াল 5.29 ইন্টু 10⁻⁻11 ইন্টু n স্কোয়ার বাই জেড। তাহলে 5.29 ইন্টু 10⁻⁻11 ইন্টু n স্কোয়ার, n কত 2, কারণ দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ, তাহলে 2 স্কোয়ার ডিভাইডেড বাই 11। বোঝা গেল? সো তুমি এইভাবে R1টা এখান থেকে বের করে ফেলতে পারো, এখান থেকে R2টাও বের করে ফেলতে পারো, খুবই ইজি, জাস্ট এই একটা ফর্মুলা। মৌ বলো, সূত্র কি মনে রাখা এখন কঠিন, বলো। ইরিন আঞ্জুম প্রি মেডিকেলের স্টুডেন্ট, আমাদের প্রি ইঞ্জিনিয়ারিং এর ক্লাসও করছে। সো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তারা যদি না করো তাহলে কেমনে হবে, জলদি জলদি চলে আসো। ওকে, হারুন মিয়া আবারও বোঝান, এই ফর্মুলা, ফর্মুলা মুখস্থ করো, 5.29 ইন্টু 10⁻⁻11 n স্কোয়ার বাই জেড। তাহলে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, তাহলে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কি হবে, তাহলে 1 নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ, তাহলে n ইকুয়াল 1, আর জেড হচ্ছে 11, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, তাহলে এখানে বসিয়ে ফেললাম, এখানে বসিয়ে ফেললাম, কাজ শেষ, একদম ফিনিশড। ওকে, একক হবে মিটারে, একক হবে মিটারে। আমি ক্যালকুলেটরটা পেয়ে গিয়েছি, করে দিই আমি তোমাদেরকে। তাহলে এটা হচ্ছে 4.80 ইন্টু 10⁻⁻12 মিটার ইউনিটে হবে অ্যান্সার। আর এটা হবে 1.92 ইন্টু 10⁻⁻11 মিটার। সো এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ, এটা হচ্ছে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। ক্লিয়ার? ওকে, হ্যাঁ একাডেমিক লেখাপড়া, এবং এগুলোই আসে, এই একাডেমিক লেখাপড়াগুলোই আসে। তাহলে এবার একটা কোশ্চিন আমরা এখান থেকে সলভ করতে পারি, এইটা, ও এটা পরে আসি। আচ্ছা, আমরা শক্তিতে যাইতে পারি এবার, আরেকটা ম্যাথ করে ফেলি আগে, তারপরে আমরা পরের ফর্মুলায় যাই। সোডিয়ামের, আচ্ছা সোডিয়াম বাদ দেই, লিখো হিলিয়াম 2+ এর
হিলিয়াম প্লাস এর দ্বিতীয় ইলেকট্রন নিউক্লিয়াস থেকে কত দূরে? নিউক্লিয়াস থেকে কত দূরে? এই হচ্ছে কোয়েশ্চেন। হিলিয়াম প্লাসের দ্বিতীয় ইলেকট্রন নিউক্লিয়াস থেকে কত দূরে? হ্যাঁ, আচ্ছা, এখন হিলিয়াম প্লাসের দ্বিতীয় ইলেকট্রন, এটা নিয়ে তোমরা এখন মাথা খারাপ করে দিবা যে হিলিয়ামের দুইটা ইলেকট্রন আছে, বাট হিলিয়াম প্লাসের তো দুইটা ইলেকট্রন নাই, তাই কি না? আচ্ছা, সো এক কাজ করো, হিলিয়াম 2 প্লাসের দ্বিতীয় কক্ষপথ লিখো। দ্বিতীয় কক্ষপথের নিউক্লিয়াস থেকে কত দূরে বলো? হ্যাঁ, ফাতেমা ফারজানা, হ্যাঁ, এই জন্যই বললাম যে তোমরা ওই জায়গায় কনফিউশনে পড়ে যাবা। বলো, তাহলে কি করব? আমার মৌলটা কি বলতো? মৌলটা হচ্ছে হিলিয়াম 2 প্লাস। মৌলটা হচ্ছে হিলিয়াম 2 প্লাস, না হিলিয়াম প্লাস। এন কততম কক্ষপথ? দ্বিতীয় কক্ষপথ 2। জেড কত? এটা আমার লাগবে। জেড এর সমস্যা সবার। জেড কত বলো? এই পোলাপান বলো, জেড কত? হিলিয়াম প্লাস জেড কত হবে? জেড কি? জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা। সো হিলিয়ামের জেড কত? 2। সেটা হিলিয়াম প্লাস হোক, হিলিয়াম 2 প্লাস হোক, বা যাই হোক, মুস্তাক, জেড ইকুয়াল 1 না, জেড ইকুয়াল হবে কত? 2। কারণ হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, হিলিয়াম প্লাসের পারমাণবিক সংখ্যাও 2। পারমাণবিক সংখ্যা তো চেঞ্জ হয় না, তাহলে 2। বললাম না এখানে সমস্যা হবে। সো এটা মাথায় রাখবা, Z2। তাহলে কি করতে হবে? কত দূরে, তাহলে আর বের করতে হবে। তাহলে আর ইকুয়াল 5.29 ইন্টু 10⁻11 ইন্টু n স্কোয়ার বাই জেড। তাহলে ভ্যালু বসাই ফেলো। 5.29 ইন্টু 10⁻11 ইন্টু n কত? 2। তাহলে 2 স্কোয়ার বাই 2। তাহলে কত আসে এটা? সো এটা আসে 1.058 ইন্টু 10⁻10 মিটার। সো এটা ডান। ওকে, হ্যাঁ, এই তো সবাই বুঝেছো। গুড। সো দেখো, এবার হচ্ছে ইলেকট্রনের বেগ। আচ্ছা, বেগ বের করাটা আমি একটু বলি কিভাবে বের করবা। তোমরা ভরবেগের ফর্মুলা পড়েছো? একটা ইলেকট্রন যদি ঘোরে, একটা ইলেকট্রন এখানে ঘুরছে, মনে করো এটা নিউক্লিয়াস, এটা হচ্ছে একটা ইলেকট্রন, এই যে একটা ইলেকট্রন, এই ইলেকট্রনের একটা বেগ আছে, ভেলোসিটি, সেটা স্পর্শক বরাবর থাকে, এবং এর একটা ব্যাসার্ধ আছে, এই যে এটা তো প্লাস, এর একটা রেডিয়াস আছে আর, এবং এই ইলেকট্রনের একটা ভর আছে। তার মানে একটা ইলেকট্রন কি করছে? এভাবে গোল 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 করে ঘুরছে। তাহলে তার কৌণিক ভরবেগ কত বলতো? কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ হচ্ছে mvr। কৌণিক ভরবেগ হচ্ছে mvr, তাই কিনা? এই mvr ইকুয়াল হচ্ছে nh ডিভাইডেড বাই 2 পাই, এটা কিনা? nh ডিভাইডেড 2 পাই। আচ্ছা, আমার কি দরকার? আমার দরকার হচ্ছে ভেলোসিটি, আমার দরকার ভেলোসিটি। তাহলে ভেলোসিটিটা লিখো, ভি রেখে বাকি সব পার করে দাও। তো ভি রাখো, ভি ইকুয়াল nh ডিভাইডেড বাই, ভি রাখলে
2πmr। ওকে, 2πmr। এবার এক কাজ করো, v ইকুয়াল n এর মান বসিয়ে দাও। n এর মান জানো না, সো n এর মতো রাখো। h কত? 6.626 ইন্টু 10⁻⁻34 ডিভাইডেড বাই 2 কত? 2। পাই কত? 3.1416। m ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10⁻31 কেজি। আর কত? আর এর জায়গায় আমরা আর এর ফর্মুলা বসিয়ে দিব। আর এর জায়গায় আমরা আর এর ফর্মুলা বসিয়ে দিব। আর এর ফর্মুলা কত? 5.29 ইন্টু 10⁻11 ইন্টু n²/z। এতটুকু বসাই দিব। এখন তোমাদের কাছে এগুলা কঠিন মনে হইতে পারে, যে এগুলো কি। সো এত কিছু তোমার মনে রাখতে হবে না, এগুলা সব যদি আমি সিম্পলিফাই করি তাহলে একটা ফর্মুলা আসে। এই ফর্মুলাটা মনে রাখতে হবে যে Vn ইকুয়াল 2.19 ইন্টু 10⁶ ইন্টু z/n, z ডিভাইডেড বাই n। এইটা মনে রাখতে হবে, বুঝলা বাচ্চারা? এইটা মনে রাখবো, 2.19 ইন্টু 10⁶ z/n। এটা কি? মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। বোঝা গেল? তাহলে আমরা দুইটা ফর্মুলা শিখলাম। ফর্মুলা মনে রাখো, ঠিক আছে? ফর্মুলা মনে রাখো। তোমাকে এখানে প্রমাণ দিবে না, তোমাকে এখানে কি প্রমাণ দিবে? জীবনও প্রমাণ দিবে না। তাহলে আমরা দুইটা ফর্মুলা শিখলাম, যে n তম কক্ষপথের ব্যাসার্ধ। আচ্ছা, আমি এক পেজে সব লিখে দেই। এখন দেখো, এই পেজে সূত্র শেষ, তারপরে আমরা ম্যাথ করব। সূত্র করে করে এত সময় ওয়েস্ট করব না আমরা। ম্যাথ করলে না শিখতে পারবা, শুধু সূত্র পড়ে লাভ নাই। ওকে, দেখো, মনে করো এটা হচ্ছে সেই নিউক্লিয়াস, এই হচ্ছে R1, এই হচ্ছে R2। এখানকার একটা ভেলোসিটি থাকবে, সেটা হচ্ছে v1। এখানকার একটা ভেলোসিটি থাকবে, সেটা হচ্ছে v2। এটার একটা এনার্জি থাকবে E1, এটার একটা এনার্জি থাকবে E2, তাই তো? সো এইভাবে n তম কক্ষপথ, n তম কোন কক্ষপথ, এই n তম কক্ষপথের জন্য কি থাকবে বলতো? Rn, Vn, En। n তম কক্ষপথের ব্যাসার্ধ, বেগ এবং শক্তি। ওকে, আচ্ছা। সো মোস্তাক দেখো, ব্যাসার্ধের জন্য আমরা ফর্মুলা ইউজ করি 5.29 ইন্টু 10⁻11 ইন্টু n²/z। এত মিটার, এটা মিটার ইউনিটে। তারপরে ভেলোসিটির জন্য আমরা ফর্মুলা ইউজ করি 2.19 ইন্টু 10⁶ ইন্টু z/n। আর শক্তির জন্য আমরা ফর্মুলা ইউজ করি -2.18 ইন্টু 10⁻18 ইন্টু z²/n²। এই ফর্মুলা আমরা ইউজ করি। এখানে n কি? n হচ্ছে কততম কক্ষপথ, কততম কক্ষপথ। z কি? z হচ্ছে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। একক কি হবে? এটার একক হবে মিটার, এটার একক হবে মিটার পার সেকেন্ড, এটার একক হবে জুল। বলো সূত্র ক্লিয়ার কিনা? সূত্র ক্লিয়ার কিনা? এটা সব এইচএসসি তে ইউজ করা যাবে, এই প্রত্যেকটা জিনিস এইচএসসি তে ইউজ করা যাবে। এতদূর হয়েছে? এবার আমরা একটা উদ্দীপক থেকে সবগুলো বের করা শিখব, একটা উদ্দীপক থেকে সবগুলা বের করা শিখব। চলো আমরা যাই, এগুলো পরে আসি। আচ্ছা, এই ম্যাথটা একটু করে ফেলি তো আমরা। সোডিয়াম পরমাণুর 11তম ইলেকট্রনের
এটা কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। সোডিয়াম পরমাণুর 11তম ইলেকট্রনের গতিবেগ, এটা নিশ্চয়ই সিকেরুয়েটে আসছে, সিকেরুয়েটে আসছে এটা, এটার অ্যান্সার করে ফেলতে হবে। তাহলে কি চেয়েছে? বেগ চেয়েছে। সো আমরা বেগের ফর্মুলা কি জানি? vn ইকুয়াল কত? 2.19 ইন্টু 10⁶ ইন্টু z/n। তো z কত? z হচ্ছে সোডিয়ামের জন্য z হচ্ছে 11। এখন n কত? n কত হবে? n কত? n হচ্ছে কততম কক্ষপথ? একজন লিখছে v ইকুয়াল 80। গুড, ভেরি গুড, মনে হয় ক্লাস 9-এ পড়ে। n কত হবে বলো? এখানে n সমস্যা মহিউদ্দিন, ঠিক আছে 3। n হবে এখানে 3। কেন 3 ভাইয়া? 11তম ইলেকট্রন, সোডিয়ামের 11তম ইলেকট্রনের ইলেকট্রন বিন্যাস করো তো। সোডিয়াম কয়টা ইলেকট্রন? 11টা। ইলেকট্রন বিন্যাস করো। 1s2, 2s2, 2p6, 3s1। তাহলে এই যে এইটা হচ্ছে সেই 11তম ইলেকট্রন। তাহলে 11তম ইলেকট্রন কত নাম্বার কক্ষপথে আছে? 3 নম্বর কক্ষপথে আছে। তাহলে n ইকুয়াল 3। n ইকুয়াল 3। ডান। জাস্ট এখন ভ্যালু বসাই দাও, তোমার অঙ্ক শেষ। এতটুকু অঙ্ক, 6 মার্কের অঙ্ক, সিকিউরিটি আসে এটা। জাস্ট এতটুকু অঙ্ক, 2.19 ইন্টু 10⁶ ইন্টু 11/3। তাহলে এটা আসে 8.03 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। বাট এখানে কিন্তু সব একক দেওয়া সেন্টিমিটার পার সেকেন্ডে দেওয়া, সব সেন্টিমিটার পার সেকেন্ডে দেওয়া। তাহলে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 100 দিয়ে গুণ করো। তাহলে 100 দিয়ে গুণ করলে এটা কত হয়ে যাবে? 803 ইন্টু 10⁶ সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এটার কাছাকাছি অ্যান্সার দেখো, এটা এটা একটু ডিসপ্লেসমেন্ট হইতে পারে, এটা মানে তো 802। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। করতে কতক্ষণ লাগবে এটা? আমার এটা করতে 40 সেকেন্ড লাগবে। বুঝছো? এটা করতে 40 সেকেন্ডের বেশি সময় নেওয়াই যাবে না। কি করবা? জাস্ট ফর্মুলা। তুমি বলো এটা করতে 40 সেকেন্ডের বেশি লাগে? যারা পারে তারা 15 সেকেন্ডেও করে ফেলবে। ক্লিয়ার হয়েছে এটা? বলো। জাস্ট ফর্মুলা, জাস্ট ফর্মুলা। ফর্মুলার পরে আমরা ভ্যালু বসিয়ে দিয়েছি। হ্যাঁ, ফাতেমা জামান বলে 40 সেকেন্ডও লাগে না, এটাই। ওকে, ডান। তাহলে পরের ম্যাথে যদি যাই, আচ্ছা এই ম্যাথটা খুব একটা আমাদের কাজে লাগছে না। এবার আমি একটা ম্যাথ করাই তোমাদের, শক্তির পার্থক্য নির্ণয়। শক্তির পার্থক্য নির্ণয়, দেখো তো, খেয়াল করবা। তোমরা হেডিং দাও শক্তির পার্থক্য, ডেল্টা ই নির্ণয়, ডেল্টা ই নির্ণয়, ডেল্টা ই নির্ণয়। দেখো এটা হচ্ছে আমার সেই নিউক্লিয়াস, তারপরে আমি এখন কক্ষপথ দিব, দিলাম এই দিয়ে দিলাম আর একটা কক্ষপথ। ওকে, ডান, ভালো। তাহলে এটা হচ্ছে 1 1 2 3। ওকে, আচ্ছা এখন বলো তো, এই কক্ষপথ আর এই কক্ষপথ দুইটা আলাদা আলাদা শক্তি আছে না? এটার শক্তি হচ্ছে E1, এটার শক্তি হচ্ছে E3, E1 E3। তাহলে শক্তির পার্থক্য কত হবে? শক্তির পার্থক্য কত হবে? একটা কথা মনে করো, তুমি একটা বাড়ি কল্পনা করো,
এটা হচ্ছে একটা বাড়ি। গল্পটা মনোযোগ দিয়ে শুনবা, গল্পটা মনোযোগ দিয়ে শুনবা। বাড়িতে 5টা ফ্লোর আছে, 1 2 3 4 5। এখন এই বাসাটা ভাড়া দেওয়া হয়, বাসাটা ভাড়া দেওয়া হয়। বাসা ভাড়া দেওয়ার নিয়ম হচ্ছে কি জানো, যে নিচ তলায় ভাড়া সব থেকে কম এবং উপর তলায় ভাড়া সব থেকে বেশি। নিচ থেকে উপরে গেলে ভাড়া বাড়ে, নিচ থেকে উপরে গেলে ভাড়া বাড়ে। আচ্ছা ভালো কথা, ভাড়া বাড়ে। এখন তুমি নিচতলায় ছিলা, তোমার বাসা ভাড়া ছিল 2500 টাকা। এখন 5 তলায় যে থাকে তার বাসা ভাড়া হচ্ছে 3700 টাকা। ওকে, এখন বলো তো, তুমি 1 তলা থেকে 5 তলায় যেতে চাও, 1 তলা থেকে 5 তলায় যদি যেতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? তুমি কি 2500 টাকায় যেতে পারবা? পারবা না। তোমাকে কিছু টাকা কি করতে হবে? যোগ করতে হবে, সেখানে কিছু টাকা সেখানে যোগ করতে হবে। তাহলে তুমি যদি 1 তলা থেকে 5 তলায় যাও, তুমি যদি 1 তলা থেকে 5 তলায় যাও, তাহলে তোমাকে কি করতে হবে? 1200 টাকা, 3700 মাইনাস 1500, 2500, 1200 টাকা কি করতে হবে? নিতে হবে, শোষণ করতে হবে। এটাকে বলতে পারো 1200 টাকা তোমাকে কোথাও থেকে নিতে হবে, শোষণ করতে হবে। বুঝেছো? তাহলে শোষণ। ওকে, আচ্ছা এবার আরেকটা কথা আসো, যে 3 তলায় যে থাকে তার বাড়ি ভাড়া হচ্ছে 3000 টাকা। এখন কেউ যদি 3 তলা থেকে 1 তলায় আসতে চায়, কেউ যদি 3 তলা থেকে 1 তলায় আসতে চায়, তাহলে তার কি হবে বলতো? 3000 মাইনাস 2500, 500 টাকা ওর কি হয়ে যাবে? বেঁচে যাবে। 500 টাকা ওর বেঁচে যাবে, তার মানে সেভিংস থেকে যাবে, 500 টাকা সেভিংস থেকে যাবে। সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি বিকিরণ, মানে তোমার টাকা থেকে কিছু পরিমাণ বেঁচে যাচ্ছে, তখন তুমি ছেড়ে দিচ্ছ টাকাটা, রেখে দিই। তার মানে ইলেকট্রনের ক্ষেত্রেও সেম। ইলেকট্রন যদি কখনো নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে যায়, তাহলে কি হবে? শক্তির শোষণ, শক্তির শোষণ হবে। আর ইলেকট্রন যদি কখনো উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তিতে আসে, তাহলে কি হবে? শক্তির বিকিরণ। শক্তির বিকিরণ, বোঝা গেল? তো আমরা যেটা করি, আমরা যেটা মেনলি করি সেটা হচ্ছে শক্তির বিকিরণটা আমরা বের করি। মানে একটা ইলেকট্রন উচ্চ থেকে নিচুতে আসলে শক্তিটা ছেড়ে দিবে, শক্তিটা ছেড়ে দিবে, তখন ওই শক্তির আমরা তরঙ্গ দৈর্ঘ্যটা দেখতে পাই, তাই কিনা? ওকে গুড। সো ডেল্টা ই কি হবে বলো? তাহলে আমরা কি নিচ্ছি? আমরা নিচ্ছি এই যে প্লাস, এটা হচ্ছে প্লাস, আর আমি কক্ষপথ আঁকাচ্ছি, মনে করো এগুলো হচ্ছে কক্ষপথ, মডার্ন কক্ষপথ। হ্যাঁ, এটা হচ্ছে শিশির ভাইয়ের আবিষ্কার করা কক্ষপথ, সরল রৈখিক কক্ষপথ। ওকে, এটা হচ্ছে কক্ষপথ। আচ্ছা মনে করো এইটা হচ্ছে N2, এইটা হচ্ছে N1, কথার কথা যে এটা হচ্ছে N2, এটা হচ্ছে N1। এখন একটা ইলেকট্রন যেটা করবে, এই N2 থেকে N1 এ আসবে, N2 থেকে N1 এ আসবে। তাহলে এইখানকার শক্তি কত? N2 এর শক্তি হচ্ছে E2, N1 এর শক্তি হচ্ছে E1। এটা মনে মনে নাম দাও N2, মনে মনে নাম দাও N2। আচ্ছা ফর্মুলা বলো তো, ফর্মুলা বলো তো, E1 কত হবে? E1 সমান হবে -2.18 ইন্টু 10⁻⁻⁻⁻⁻
18 10 to the power minus 18 into z স্কয়ার বাই n স্কয়ার। ফর্মুলা আমি লিখে দিয়েছিলাম, এই যে এটা n তম কক্ষপথের। তাহলে E1 কত হবে? তাহলে E1 হবে n1 স্কয়ার। তাহলে E2 কত হবে? E2 হবে -2.18 into 10 to the power minus 18 into z স্কয়ার বাই n2 স্কয়ার, তাই কিনা? এখন আমার দরকার ডেল্টা ই। তাহলে ডেল্টা ই কত হবে বলো? ডেল ই কত হবে? ডেল ই অবশ্যই হবে E2 মাইনাস E1, E2 মাইনাস E1। তাহলে E2 মাইনাস E1 যদি তুমি করো, তাহলে -2.18 into 10 to the power minus 11 into z স্কয়ার বাই n2 স্কয়ার, মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস প্লাস 2.18 into 10 to the power minus 18 into z বাই n1 স্কয়ার। তাহলে ডেল্টা ই কত হবে জানো? ডেল্টা ই হবে 2.18 into 10 to the power minus 18 into 1 by n1 স্কয়ার minus 1 by n2 স্কয়ার। জাস্ট এই একটা ফর্মুলা, এটাও আমাদের লাগবে, এই ফর্মুলাটাও আমাদের লাগবে। শক্তির পার্থক্য। তাহলে শক্তির পার্থক্য নির্ণয়ের জন্য আমাদের এই ফর্মুলা লাগবে। n1 আর n2 এটা নিয়ে তোমরা খুব প্যারায় থাকো যে ভাই n1 কোনটা n2 কোনটা। তো n1 হচ্ছে যেখানে ইলেকট্রন আসে, আর n2 হচ্ছে যেখান থেকে আসে। তাও মনে থাকবে না যে n1 কোনটা n2 কোনটা। সহজ ভাষা লিখে রাখো, সহজ ভাষা ভাই, খুব মনোযোগ দিয়ে। এই জায়গাগুলোয় তোমরা মিস্টেক করবা। n1 হবে ছোটটা, ছোট, n2 হবে বড়। জাস্ট লেজিট এটুকু মনে রাখবা তুমি, জাস্ট এটুকু মনে রাখবা। ও এটা 18 হবে -18, হ্যাঁ ঠিক আছে। n1 হবে ছোট, n2 হবে বড়। n1 ছোট, n2 বড়। ক্লিয়ার? n1 ছোট, n2 বড়। ক্লিয়ার হয়েছে? গুড। তাহলে ডেল্টা ই সমান এইটা। তাহলে আমরা ডেল্টা ই সমান আরেকটা ফর্মুলা পেলাম, এখানে লিখে ফেলো। ডেল্টা ই সমান 2.18 into 10 to the power minus 18 into 1 by n1 square minus 1 by n2 square. That's it. এখানে আমরা কি বললাম? সহজে মনে রাখার জন্য বললাম n1 হবে ছোট, n2 হবে বড়। n1 ছোট, n2 বড়। ওকে, চলো এবার আমি একটা ম্যাথ যদি দেখি এইখানে। হ্যাঁ দেখো, এই ম্যাথটা খেয়াল করো। বলছে প্রথম এবং দ্বিতীয় বোরের কক্ষপথের শক্তির সাথে, প্রথম এবং দ্বিতীয় বোরের কক্ষপথের শক্তির সাথে দ্বিতীয় এবং তৃতীয় কক্ষপথের শক্তির পার্থক্যের অনুপাত। তার মানে কি? তার মানে হচ্ছে প্রথম এবং দ্বিতীয় কক্ষপথের যে পার্থক্য, দ্বিতীয় আর তৃতীয় কক্ষপথের যে শক্তির পার্থক্য, সে দুইটার অনুপাত কত। এটা এখন করতে গেলে তোমরা বিশাল লম্বা করে ফেলবা। সো জাস্ট দেখো প্রথম এবং দ্বিতীয় কক্ষপথের শক্তির পার্থক্য। তাহলে কেস 1 লিখো, কেস 1। কেস 1 কত? ডেল্টা ই কোথায় থেকে কোথায়? প্রথম ও দ্বিতীয়। ডেল্টা ই 1/2, এভাবে লিখে রাখো। 1/2 না, এটা আবার এভাবে লিখো, তাহলে 1 থেকে 2। তাহলে কি দিবা? ডেল্টা ই ইকুয়াল 2.18 ইন্টু 10 to the power minus 18 ইন্টু 1 by n1 স্কোয়ার মাইনাস 1 by n2 স্কোয়ার। তাহলে বলো 2.18 ইন্টু 10 to the power minus 18 ইন্টু n1 কত হবে? 1 থেকে 2। n1 হবে ছোটটা,
আমি বারবার বলছি n1 কোনটা হবে, n1 হবে ছোটটা। তাহলে ছোটটা কোনটা, এইটা হচ্ছে n1, এইটা হবে হচ্ছে n2, ছোটটা n1 বড়টা n2। তাহলে 1 ডিভাইডেড বাই 1 স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2 স্কয়ার হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এটা তো একটা ধ্রুবক, আচ্ছা ধ্রুবক ধ্রুবক রাখো, সমস্যা নেই। 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 ইন্টু এটা হবে 1 মাইনাস 1/4, তাহলে এটা আসে 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 ইন্টু 4, 4 মাইনাস 1, 3/4। তাহলে এটা পেলাম ডেল্টা ই 1 থেকে 2, ডেল্টা ই 1 থেকে 2, এটা আমরা পেলাম। ওকে, ভালো কথা। সেম ভাবে এবার ডেল্টা ই কত বের করবা বলো তো, এবার ডেল্টা ই কত বের করবা, 2 থেকে 3, ডেল্টা ই 2 থেকে 3, ডেল্টা ই দেখো যে 2 এবং 3 এর মধ্যে 2 থেকে 3, তাহলে সমান কত লিখবো, তাহলে বলো তো এটা হবে n1, এবার এটা হবে n2, কারণ n1 সবসময় ছোটটা হয়, n1 সবসময় ছোটটা। তাহলে 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 ইন্টু 1 বাই n1 কত 2, 2 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার কত 3 স্কয়ার, এটা লিখতে পারি আমি। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এটার ভ্যালু কত আসে বলো, তাহলে এইটার ভ্যালু আসে ডেল্টা ই ইকুয়াল 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18, এটার ভ্যালু কত আসে আমি একটু ক্যালকুলেটরে করি, 1/4 মাইনাস 1/9, তাহলে এটার ভ্যালু আসে 5/36 ইন্টু 5/36, তাহলে এটা আরেকটা পেলাম ই এর ভ্যালু। এখন এই দুইটার অনুপাত, এখন এই দুইটার অনুপাত, এই E12 আর E21 এটার অনুপাত করলেই কাজ শেষ। তাহলে অনুপাত করে ফেলো না, কত আসে, অনুপাত করলে কত আসে বলো, একটা 3/4 একটা 5/6, ডেল্টা ই 1 থেকে 2 এটা আসে 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 ইন্টু 3/4, আর এটা ডিভাইডেড বাই ডেল্টা ই কত 2 থেকে 3, তাহলে এটা ভাগ হয়ে যাবে 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 ইন্টু এটার ভ্যালু কত ছিল 5/36, তাহলে এটা কাটাকাটি চলে যায়, কাটাকাটি যায়। সো লিখো ডেল্টা ই 1 থেকে 2, ডেল্টা ই 2 থেকে 3 কত আসে 3/4 ইন্টু এটা উল্টে যাবে 36/5, তাহলে 4 9 36, 27/5, তাহলে 27/5, 27/5। ম্যাথটা কিন্তু যথেষ্ট কমপ্লিকেটেড, তুমি যখন করতে যাবা তখন কিন্তু তোমার একদম কান দিয়ে ধোয়া বের হওয়া শুরু করতে পারে এক্সাম হলে, মনে হচ্ছে ইজি, বাট যথেষ্ট মেথড করে, কিন্তু দেখো সূত্র আমাদের একটাই, যেটা আমরা করে আসছি, প্রমাণ করে আসছি যে সূত্র, এই যে এই সূত্র, এই সূত্র দিয়ে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। ওকে, সো এটা হচ্ছে 27/5, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সো আমরা পরবর্তীতে যাই। আচ্ছা, এন এবং এল শক্তি স্তরের শক্তির অনুপাত। ওকে, খেয়াল করো, আমরা একটা জিনিস দেখলাম যে ই ইকুয়াল -2.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18
ইন্টু কত জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। তাহলে আমরা এটা বলতে পারি না যে ই সমানুপাতিক 1/n স্কোয়ার? এটা বলতে পারি ই সমানুপাতিক 1/n স্কোয়ার। তাহলে এটা থেকে আমরা লিখতে পারি E1/E2, যেহেতু দেখো ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে অনের জায়গায় আসবে 2, অনের জায়গায় 2, 2 এর জায়গায় আসবে 1। সো এইটাও তোমরা মনে রাখতে পারো, E1/E2 ইকুয়াল N2 স্কোয়ার বাই N1 স্কোয়ার, ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই না? আচ্ছা, তাহলে আমাদের এন আর এল এর মধ্যে করতে হবে। তাহলে আমরা জানি কে এল এম এন, তাহলে এখানে কত, এটার জন্য হচ্ছে এন এন কত, এটার জন্য N1 2 3 4, তাই না? এটা আমরা জানি কে এল এম এন। তাহলে আমরা কি লিখবো, ই অফ এন ডিভাইডেড বাই ই অফ এল ইকুয়াল এন এল হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন এন স্কোয়ার। এন এল কত, কে এল, তাহলে 2 স্কোয়ার ডিভাইডেড বাই এন কত 4 স্কোয়ার, নাকি, তাই না? তাহলে কত আসে, 4/16, 1/4, বোঝা গেল? দেখো উপরে এন এর জায়গায় এল, এল এর জায়গায় এন, এল কত 2, এন কত 4, তাহলে 2 স্কোয়ার 4 স্কোয়ার 16 4, তাহলে 1/4। তাহলে উত্তর এইটা দেওয়া যাবে না। যখনই 1/4 আসবে, মাই গড আল্লাহ মিলে গেছে, এই দাগাই দিলাম, সব দাগাই দিয়ে আসছো বের হয়ে, আরে দোস্ত ফাড়াই ফেলছি। আর এবার রুয়েট কনফার্ম, কুয়েট কনফার্ম, বুয়েট কনফার্ম, রেজাল্টের দিন একই একই, এ এ নাম নাই, পরীক্ষায় দুর্নীতি করছে, আমারে চান্স দেয় নাই। না, পরীক্ষায় দুর্নীতি করে নাই, তুমি তোমার পালস কমপ্লিট ঠিক রাখতে পারো নাই, তুমি এটা দাগাই ফেলছো। তুমি করেছো ঠিকই, তুমি বুঝো ঠিকই সবই, কিন্তু তুমি এটা দাগাই ফেলছো, শেষ, গন। 6 মার্ক, যদি সিকিউরিটি হয় 6 মার্ক, সাথে 1.5 মার্ক, 7.5 মার্ক চলে গেল। 6 মার্ক তোমার ম্যাথের, আর 1.5 মার্ক হচ্ছে নেগেটিভ, 7.5 মার্ক গন। 7.5 মার্কের জন্য তোমার পজিশন কই থেকে কই যাবে একটু ভাবো। মো বলছো উল্টা লেখেন না ভাইয়া। হ্যাঁ, এল এর জন্য তো 2, দেখো 2, এন এর জন্য 4, 2 4, এন এল, এই দেখো 1 এর জন্য 2, 2 এর জন্য 1, তাহলে এন এর জন্য এল, এল এর জন্য এন। হ্যাঁ মো ঠিকই তো আছে, L2 2 স্কোয়ার 4 স্কোয়ার, ঠিক আছে, ওকে। এই ম্যাথটা, এই ম্যাথটা আমার খুবই পছন্দ হয়েছে, এই ম্যাথটা আমার খুবই পছন্দ হয়েছে, এই ম্যাথটা, যে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয়, তার মানে n ইকুয়াল টু, হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় শক্তি স্তরের সাথে হিলিয়াম পরমাণুর কোন শক্তি স্তর, ধরলাম n শক্তি সমান, তার মানে বলেছে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথের শক্তির সাথে হিলিয়াম পরমাণুর কোন কক্ষপথের শক্তি সমান হবে। তার মানে ধরে নিলাম সমান, কোনতম কক্ষপথের, n তম কক্ষপথের। তাহলে লিখো এটার 2তম কক্ষপথের শক্তি কত হবে, 2.18 ইন্টু 10⁻⁻18 ইন্টু n স্কোয়ার বাই জেড অফ হাইড্রোজেন ইকুয়াল 2.18 ইন্টু 10⁻⁻18 ইন্টু n স্কোয়ার, আচ্ছা এটা হচ্ছে n অফ হাইড্রোজেন, n অফ হিলিয়াম ডিভাইডেড বাই জেড অফ হিলিয়াম, উল্টা লিখেছি তাই না, জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, জেড অফ হাইড্রোজেন স্কোয়ার, n অফ হাইড্রোজেন স্কোয়ার, জেড অফ হিলিয়াম স্কোয়ার, n অফ
হিলিয়াম স্কোয়ার। কি হবে? এটা এটা ভ্যানিশ, এটা ভ্যানিশ। তাহলে কি থাকে? জেড অফ হাইড্রোজেন কত? জেড অফ হাইড্রোজেন হচ্ছে 1। খেয়াল করো ভাই, এখানে হাইড্রোজেন পরমাণু এক হবে, এক। হিলিয়াম পরমাণু জেড কত? হিলিয়ামের জেড কত? 2। ওকে, তাহলে লিখো NH কত? NH হচ্ছে 2, বলেই দিয়েছে। তাহলে 1 স্কোয়ার বাই 2 স্কোয়ার ইকুয়াল কত? 2 স্কোয়ার ডিভাইডেড বাই হিলিয়াম, N অফ হিলিয়াম স্কোয়ার। তাহলে 4 4 16। তাহলে N অফ হিলিয়াম স্কোয়ার ইকুয়াল হচ্ছে 16। তাহলে N অফ হিলিয়াম কত হবে? তাহলে N অফ হিলিয়াম হবে 4। তাহলে N অফ হিলিয়াম হচ্ছে 4। হ্যাঁ মৌ ঠিক আছে। আমি যতদূর জানি মৌ মনে হয় 26 ব্যাচ। আমি লাইভ ক্লাসে নামটা দেখি, বাট কোন ক্লাসে দেখি আমার মনে পড়ছে না। সো 26 ব্যাচ হিসেবে ও কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ এবং ভালো অ্যান্সার দিচ্ছে। এই অ্যাপবাসী তোমাদের কি অবস্থা? মোস্তাক বাদে তো কারো কমেন্ট দেখছি না। ওকে, যাই হোক, বলো তোমরা ক্লিয়ার কিনা। এবার লাস্ট একটা ম্যাথ করব এখান থেকে। এবার লাস্ট একটা ম্যাথ করব। এই ম্যাথ দিয়ে তোমার গোটা দুনিয়া ক্লিয়ার করে ফেলতে হবে। এই ম্যাথ, এই ম্যাথ করে তোমার পুরো এই চ্যাপ্টার ক্লিয়ার করে ফেলতে হবে ভাই, পুরো চ্যাপ্টার, কিচ্ছু বাদ রাখা যাবে না। খেয়াল করো কি কি চেয়েছে। স্বাভাবিক অবস্থায় সোডিয়াম পরমাণুর 11তম ইলেকট্রনটি, ম্যাথ পড়ার সময় এভাবে দাগায় নিবা, সোডিয়াম পরমাণু দাগায় রাখলা, 11তম ইলেকট্রন ফিক্সড হলো, সনাতনী হিসাবে নিউক্লিয়াস হতে কত দূরে অবস্থান করে? তার মানে আর চেয়েছে, আর তার গতিবেগ কত? গতিবেগ কত? ভেলোসিটি চেয়েছে। পর্যায়কাল কত? টাইম পিরিয়ড চেয়েছে। তারপরে রৈখিক ভরবেগ কত? কৌণিক ভরবেগ কত? মোট শক্তি কত? বিভব শক্তি কত? গতি শক্তি কত? এই ম্যাথ করলে সব হয়ে যায় না? একটা ম্যাথ করলেই তোমার এই পুরো চ্যাপ্টারের এই পার্টটুকু হয়ে যায়, তাই কিনা? খেয়াল করো 11তম ইলেকট্রন, তাহলে 11তম ইলেকট্রনের জন্য এন কত ভাইয়া? N ইকুয়াল 3। আগে একবার করে আসছি, কারণ সোডিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে সোডিয়াম 2 8 1, তাহলে 10 11তম ইলেকট্রনটা 3 নাম্বার কক্ষপথে থাকে। সোডিয়ামের জেড কত? জেড হচ্ছে 11, জেড হচ্ছে 11, তাই কিনা? ওকে, ভালো কথা। কত দূরে অবস্থান করবে এটা ইনডাইরেক্টলি বোঝাচ্ছে 3 নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ কত? 3 নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ কত? কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? আর এন, তাই না? তাহলে 1 নাম্বার, এটা এটা আমাদের 1 নাম্বার প্রবলেম। তাহলে 1 নাম্বারের জন্য আমরা অ্যাপ্লাই করব আর এন ইকুয়াল 5.29 ইন্টু 10⁻⁻11 ইন্টু এন স্কোয়ার বাই জেড। তাহলে 5.29 ইন্টু 10⁻⁻11 ইন্টু এন কত? 3। তাহলে 3 স্কোয়ার করলে 9/11। তাহলে হয়ে গেল 11 ইন্টু 9/11 এন স্কোয়ার বাই জেড। তাহলে এটা আসে 4.33 ইন্টু 10⁻⁻11 মিটার, 3 নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ। সো ডান। ওকে, হয়ে গেল এটা। এর পরেরটা কি হবে ভাই? এটা করলে তোমার সব ক্লিয়ার হয়ে যাবে, সব।
ইচ অ্যান্ড এভরি প্রবলেম অফ দিস পোর্শন। গতিবেগ কত? গতিবেগের ফর্মুলা, গতিবেগের ফর্মুলা vn ইকুয়াল 2.19 ইন্টু 10⁶ ইন্টু কি হবে z/n ইন্টু z/n। z আর n আর এখানে না লিখে এখানে লিখছি আমি। z হচ্ছে 11, n হচ্ছে 3। তাহলে বলো কি হবে, ভ্যালু বসায় দাও। 2.19 ইন্টু 10⁶ ইন্টু z কত 11, n কত 3, কত আসে? 8.03 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। তাহলে 3 নাম্বার কক্ষপথের কি পেলাম? বেগ পেয়ে গেলাম, গতিবেগ পেয়ে গেলাম -2 পয়েন্ট সামথিং। মুস্তাক ওইটা শক্তি, মুস্তাক ওইটা শক্তি, শক্তি শক্তির সময় ওই ফর্মুলা, এটা শক্তি না, এটা বেগ। বেগের ফর্মুলা মনে করে দেখো, এই যে এটা শক্তির ফর্মুলা ছিল, এটা শক্তি, এটা বেগ, এটা ব্যাসার্ধ, এটা শক্তির পার্থক্য, এটা শক্তির পার্থক্য। আমরা এটাই আজকে ভালো করে পড়ি, চলো। তাহলে হলো, এই চ্যাপ্টারটা ক্লিয়ার করলে তোমাদের এটা লাইফ সেভিয়ার হিসেবে কাজে দিবে। পরের ম্যাথটা ভাইয়া খুবই ইম্পর্টেন্ট, এটা ফিজিক্স ছাড়া হবে না। যে ফিজিক্স ভালো পারে না সে এটা পারবে না। পর্যায়কাল কিভাবে করব দেখি, ফেসবুকেও তো কিছু দেখতেছে, ইউটিউবেও দেখতেছো, তোমরাও করতেছো, এবং তোমরা এই চ্যাপ্টার খুব ভালো করে করে আসছো সেই ফার্স্ট ইয়ার থেকে। একজন, আমি চাচ্ছি একজন আমাকে বলুক পর্যায়কাল কিভাবে বের করব। পর্যায়কাল কিভাবে বের করব? মুস্তাক স্যালুট, দেখি বাকিদের কি অবস্থা। মুস্তাক কিন্তু উত্তর দিয়েছে এবং মুস্তাকের উত্তর সঠিক হয়েছে, বাকিদেরটা জানতে চাচ্ছি। ওকে, বাকিদের অ্যান্সার আসতেছে না, যাই হোক। পর্যায়কাল বের করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে, আমরা জানি ওমেগা ইকুয়াল 2π/t, আমাদের টি লাগবে, তাহলে টি ইকুয়াল 2π/ω, টি ইকুয়াল 2π/ω। এবার তোমরা এটাও জানো, তোমরা এটাও জানো যে ভি ইকুয়াল ওমেগা ইন্টু আর, জানো ভি ইকুয়াল ওমেগা আর, অবশ্যই তোমরা জানো ভি ইকুয়াল ওমেগা আর। তাহলে ওমেগা সমান কত হবে? তাহলে ওমেগা সমান হবে ভি ডিভাইডেড বাই আর। তাহলে এই যে ভি আর এই যে আর, এই দুইটার অনুপাত হচ্ছে ওমেগা। তুমি ভি আর আর বের করে ফেলে আসছো, তাহলে ওই দুইটা ভাগ করলে তুমি কি পেয়ে যাবা? ওমেগা পেয়ে গেলা। তাহলে ভাগ করো, এইটা এটা ভাগ করো, কত আসে? 8.03 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই 4.33 ইন্টু 10⁻⁻11। তাহলে ওমেগা আসে কত? ওমেগা আসে 1.85 ইন্টু 10⁻17, 1.85 ইন্টু 10⁻17। তাহলে ওমেগা, এই ওমেগা বের করার পরে এখানে বসাই দিলে কাজ শেষ। ওমেগা বের করে ফেলেছো, এখন এখানে বসাই দিলে কাজ শেষ। তাহলে পরের স্লাইডে গেলাম। তাহলে
টি ইকুয়াল 2 পাই বাই ওমেগা, 2 পাই ডিভাইডেড বাই কি ছিল ভি ডিভাইডেড বাই আর, তাহলে সব বসাই ফেললে 2 ইন্টু 3.1416 ডিভাইডেড বাই 1.85 ইন্টু 10 টু দি পাওয়ার 17, কত আসে তাহলে অ্যান্সার দেখো তো? তাহলে আসে 3.38 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 17, টাইম পিরিয়ড এত সেকেন্ড। তোমার কাছে এই ম্যাথ সরাসরি টাইম পিরিয়ড চাইতে পারতো, সরাসরি জাস্ট সবকিছু বলে দিল, সবকিছু বলে দিয়ে বললো যে পর্যায়কাল কত বের করো, তখন কিন্তু এতটুকু করা লাগতোই, করাই লাগতো এতটুকু, কারণ তোমার আর লাগবে ভি লাগবে, তারপরে না তুমি ওমেগা পাবা। বোঝা গেল? গুড। এবার হচ্ছে প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা, তো এটার জন্য মনে রাখো প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা, প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা কত হবে? n ইকুয়াল ভি ডিভাইডেড বাই 2 পাই আর, 2 পাই আর, এটা মনে রাখবা, ভি ডিভাইডেড বাই 2 পাই আর আবর্তন সংখ্যা, বেগ ভাগ দূরত্ব, মানে তোমার হচ্ছে ওই যে পরিধি, পরিধি বৃত্তের পরিধি কত, বৃত্তের পরিধি কত 2 পাই আর, 2 পাই আর, ঠিক আছে? তাহলে বেগ কত এখানে 8.03 ইন্টু 10 টু দি পাওয়ার 6, 8.03 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 2 ইন্টু 3.1416 ইন্টু আর কত 4.33 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। তাহলে তুমি এখানে আবর্তন সংখ্যা পেয়ে যাবা, যে প্রত্যেক সেকেন্ডে ওই ইলেকট্রনটা কয়বার আবর্তন করবে। এইভাবে বেগ অনেক বেশি, জায়গা কম, তাহলে প্রতি সেকেন্ডে অনেক বেশি আবর্তন করবে, অনেক বেশি। তাহলে 8.03 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 2 ইন্টু 3.1416 ইন্টু 4.33 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11, তাহলে এটা আসে হচ্ছে 2.95 ইন্টু 10 টু দি পাওয়ার 16 এতবার আবর্তন করে, এতবার আবর্তন করে। ক্লিয়ার হয়েছে? বলো। আমরা এই চ্যাপ্টারটা ভালো মতো ক্লিয়ার করে দিই, এটা শেষ করে যদি সময় পাই তাহলে আমরা অ্যাসিড ক্ষার দেখব, তাছাড়া দরকার নাই। এই চ্যাপ্টার শুরু করেছি, এই চ্যাপ্টারের মানে এই পোর্শনটুকু থেকে যে ম্যাথ দিবে সেই ম্যাথ যাতে আমরা পারি। বলো ক্লিয়ার কিনা? গুড, ক্লিয়ার। ওকে, পরের প্রশ্নে যাই। রৈখিক ভরবেগ, কৌণিক ভরবেগ, এটা নিয়ে বলার কিছু নাই। রৈখিক ভরবেগ এগুলো সোজা। 5 নাম্বার রৈখিক ভরবেগ, এটা হবে m ইন্টু ভি। তাহলে m কত? m জানো, ইলেকট্রনের m কত 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। আর এই যে ভি এখানে তো বের করাই আছে, তাহলে এম ভি। কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ এটা হচ্ছে m
ভি আর। তো তুমি চাইলে এম ভি আর গুণ করে দিতে পারো, সব বের হয়ে আছে, সব বের হয়ে আছে। ভি আর আর এম বসাই দিলা, কাজ শেষ। কোনোভাবেই জটিল না। ওকে, তাহলে আমরা 6টা ম্যাথ অলরেডি করে ফেললাম এখান থেকে। এবার বলছে মোট শক্তি, বিভব শক্তি এবং গতিশক্তি। এবার কি বলছে? মোট শক্তি, বিভব শক্তি এবং গতিশক্তি। হায় হায়, আমার আব্বু কল দিছে, যাই হোক পরে ধরবনি, সমস্যা নাই। মোট শক্তি, বিভব শক্তি, গতিশক্তি। একটা কথা মনে রাখো, গতি শক্তি বের করতে পারলে সব শক্তি বের করা যাবে। তোমরা এটা মনে হয় জানো কিনা, গতি শক্তি বের করলে, গতি শক্তি বের করতে পারলে সব শক্তি বের করা যাবে। সব শক্তি বের করা যাবে। কিভাবে? কিভাবে? যে কোনো বাউন্ডেড সিস্টেমের ক্ষেত্রে, শোনো, যে কোনো বাউন্ডেড সিস্টেম, এটা মনে রাখবা, এই যে উপবৃত্তাকার, মনে করো স্যাটেলাইটও যায় না, এই যে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী, পৃথিবী থেকে এই যে এদিকে কি থাকে, স্যাটেলাইট থাকে, স্যাটেলাইট গোল 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 করে ঘুরে, স্যাটেলাইট। এখন এই যে স্যাটেলাইট ঘুরে এবং পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে, নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলোর আবর্তনও তো অলমোস্ট সেম, পুরোপুরি সেম না, কারণ এখানে চার্জ নাই, ওইখানে চার্জ আছে, বাট অলমোস্ট সেম। এখন এটাকে স্যাটেলাইট বা ইলেকট্রন বলতে পারো, দুই ক্ষেত্রে আমাদের সিনারিও সেম। আর এটাকে তুমি বলতে পারো আর্থ বা নিউক্লিয়াস। তুলনা করা সেম না, তুলনা করা সেম না, বাট হয়ে যাবে। মেহেদি হাসান, প্র্যাকটিস করব কই থেকে? বই তো বই পেয়ে যাবা। আমাদের কেমিস্ট্রি যে বইটা আছে, এই বইটা হইতেছে মানে ভাই প্র্যাকটিস করার জন্য একটা আদর্শ বই। যখন বইটা পাবা নিজেরাই দেখতে পাবা, মানে একদম বেস্ট একটা বই। বই চলে যাবে খুব দ্রুত, বই পেলে তোমরা প্র্যাকটিস করতে পারবা। তাহলে দেখো, এই যে এখানে সব সময় মনে রাখবা যে গতি শক্তি মানে মোট শক্তি, টোটাল এনার্জি ইকুয়াল নেগেটিভ অফ কাইনেটিক এনার্জি। কি বললাম? টোটাল এনার্জি ইজ নেগেটিভ অফ কাইনেটিক এনার্জি। টোটাল এনার্জি আর কাইনেটিক এনার্জির মান সেম, মান একই, খালি প্লাস মাইনাসের কি আলাদা। তোমরা স্যাটেলাইটের গতিশক্তি যদি বের করে থাকো তাহলে দেখবা এরকম, তাহলে টোটাল এনার্জি ইকুয়াল মাইনাস অফ কাইনেটিক এনার্জি। ওকে, তাহলে একটা ইকুয়েশন ডান, এটা ডান। আচ্ছা, টোটাল এনার্জি ইকুয়াল মাইনাস অফ কাইনেটিক এনার্জি, তার মানে যদি টোটাল এনার্জি হয় 3 জুল, তাহলে কাইনেটিক এনার্জি কত হবে? -3 জুল। একটা পেলে আরেকটা হয়ে যাচ্ছে, আমার কিচ্ছু করা লাগবে না। তাহলে টোটাল এনার্জিকে আমরা লিখতে পারি কাইনেটিক এনার্জি, কালি শেষ, লিখা উঠে না, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, তাই না? টোটাল এনার্জি মানে কি? কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল -KE, কারণ টোটাল এনার্জি মানেই তো এটা। এখন আমার দরকার পোটেনশিয়াল এনার্জি, তাহলে পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল -KE, এটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, -KE। তাহলে পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল -2 × KE। খুব ইজি। তার মানে দেখো
টোটাল এনার্জি কাইনেটিক এনার্জি সেম, খালি জাস্ট মাইনাস উল্টাপাল্টা করে দিব। আর পোটেনশিয়াল এনার্জি হবে কাইনেটিক এনার্জির দ্বিগুণ, কাইনেটিক এনার্জি দ্বিগুণ। তার মানে আমি কাইনেটিক এনার্জি যদি পাই তাহলে সব পেয়ে যাব, কাইনেটিক এনার্জি পাইলে সব পেয়ে যাব। আমার সাথে সাথে তোমরা বলো দেখি, সাথে সাথে বলো, এই সিস্টেমটার কাইনেটিক এনার্জি হচ্ছে, এই সিস্টেমটার কাইনেটিক এনার্জি হচ্ছে কত বলবো বলো তো? 4 জুল। কাইনেটিক এনার্জি 4 জুল। তাহলে আমাকে বলো এই সিস্টেমের কাইনেটিক এনার্জি যদি 4 জুল হয় তাহলে এই সিস্টেমের টোটাল এনার্জি কত? টোটাল এনার্জি কত বলো? মুস্তাক বলো, মেহেদি বলো, তোমরা বলো যারা ক্লাস করছো। যদি কাইনেটিক এনার্জি 4 জুল হয় তাহলে টোটাল এনার্জি কত? আমার জানা লাগবে একটাই, -4, -4 জুল। শেষ, ডান। যদি কাইনেটিক এনার্জি 4 জুল হয় তাহলে পোটেনশিয়াল এনার্জি কত? পোটেনশিয়াল এনার্জি কত হবে বলো? পোটেনশিয়াল এনার্জি কত? -2 ইন্টু কেই, -2 ইন্টু কেই, -8 জুল, -8 জুল। 4 জুল, তাহলে -2 ইন্টু 4, তাহলে -8 জুল। ডান, শেষ। তাহলে এক কাইনেটিক এনার্জি যদি আমি পেয়ে যাই তাহলে আমি বাকি সব পেয়ে যাব, সব দুনিয়ার সব পেয়ে যাব। সেম গোস ফর স্যাটেলাইট, স্যাটেলাইটের জন্য সেম ফর্মুলা, ঠিক আছে? স্যাটেলাইটের জন্য এই যে এখানে এইচ থাকে, এইচ উচ্চতায় স্যাটেলাইট থাকে, তখন কি বলি যে ভি ইকুয়াল √/GM ডিভাইডেড বাই আর প্লাস এইচ। হ্যাঁ, আর স্যাটেলাইটের ভর যদি এম হয় তাহলে আমরা গুণ করে দিতে পারি। এগুলা লাগবে না তোমাদের, ফিজিক্সে এগুলা পড়ে নিবা জিমি ভাইয়ের কাছ থেকে, ঠিক আছে? ফিজিক্স পড়াইতে লাগলে সমস্যা, জিমি ভাই খেপে যাবে। যাই হোক, এমনিতে আমি আতঙ্কে থাকি, কোন দিন না ফিজিক্স পড়াইলে জিমি ভাই খেপে যায়। যাই হোক, গতিশক্তি বের করতে পারলে সব শক্তি বের করা যাবে। এখন তোমাকে এখানে কি বলেছে? মোট শক্তি বের করো, বিভব শক্তি বের করো, গতিশক্তি বের করো। তাহলে আগে কোনটা বের করবো বলো? মুস্তাক, মোট শক্তি ইকুয়াল গতিশক্তি, এটা প্রমাণ আছে। মোট শক্তি সমান গতিশক্তি না, মাইনাস অফ গতিশক্তি, এটার একটা প্রমাণ আছে। বাট এই প্রমাণটা তোমার এখন লাগবে না, একাডেমিক হইলে আমি করাই দিতাম। এই বলো, মোট শক্তি, বিভব শক্তি এবং গতিশক্তি এর মধ্যে কোনটা আগে বের করব? হ্যাঁ, এদিকে মৌ এবং এদিকে মেহেদি, মোস্তাক তোমরা উত্তর দিচ্ছ। এটা হচ্ছে আগে আমরা গতিশক্তিটা বের করব। তুমি যদি আগে মোট শক্তি বের করতে যাও ভাই, কুপকাত হয়ে যাবা, পড়ে যাবা, উল্টে পড়ে যাবা, তাপ করে শেষ, খতম, টাটা বাই বাই। সো আগে আমরা গতিশক্তি বের করব। তাহলে গতিশক্তি সমান কি হবে বলো? কাইনেটিক এনার্জি, গতিশক্তি সমান হবে 1/2 ইন্টু এম ভি স্কোয়ার। তাহলে 1/2 এম কত? ইলেকট্রনের গতিশক্তি, তাহলে 9.11 ইন্টু 10⁻³ ইন্টু ভি কত? এই যে 8.03 ইন্টু 10⁶, 8.03 ইন্টু 10⁶, তার উপরে স্কোয়ার। তাহলে কত হয় বলো? 9.11 ইন্টু 10⁻³ ইন্টু ভি স্কোয়ার 8.03 ইন্টু 10⁶। এগুলো মোটেও অ্যাডভান্স কনসেপ্ট না, এগুলো কিন্তু তোমাদেরকে পরীক্ষাতে দিবে, বুঝছো? কোনো না কোনো ভার্সিটিতে এগুলো দিয়ে ফেলবে। ডিভাইডেড বাই 2, তাহলে 2.937 ইন্টু 10⁻17 জুল, সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি। সো কাইনেটিক এনার্জি বের করতে পারা মানে বাকি সব শেষ, সব শেষ। আচ্ছা, এই জুল থেকে ইলেকট্রোভোল্ট ইউনিটে কনভার্ট করতে পারো? ইলেকট্রোভোল্ট,
এটাকে আমরা ইলেকট্রোভোল্ট ইউনিটে কনভার্ট করি। চলো তাহলে যেটা করতে হবে 937 ইন্টু 10⁻⁻17 ডিভাইডেড বাই ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করব। ইলেকট্রনের চার্জ কত? 1.6 ইন্টু 10⁻⁻19। তাহলে এটা হয়ে যাবে ইলেকট্রোভোল্ট। তাহলে এটা হয়ে যাবে ইলেকট্রোভোল্ট। এটা আসে হচ্ছে 183.6 ইলেকট্রোভোল্ট। তাহলে ইলেকট্রোভোল্ট কিসের ইউনিট? ইলেকট্রোভোল্ট হচ্ছে গতিশক্তি বা কাজের ইউনিট বা শক্তির ইউনিট। তাহলে জুলকে ইলেকট্রনের চার্জ দ্বারা ভাগ দিলে ইলেকট্রোভোল্ট হয়ে গেল। তাহলে কাইনেটিক এনার্জি যদি পেয়ে যাই তাহলে বলো তো, তাহলে বলো টোটাল এনার্জি কত হবে? টোটাল এনার্জি কত হবে? জাস্ট এটার নেগেটিভ। তাহলে টোটাল এনার্জি হবে -183.6 ইলেকট্রোভোল্ট। তাহলে এটা হলো টোটাল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি কি হবে বলো? পোটেনশিয়াল এনার্জি হবে -2 ইন্টু কাইনেটিক এনার্জি। তাহলে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে -2 ইন্টু 183.6। তাহলে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে, এটাকে 2 দিয়ে গুণ দাও, কত আসে? 183.6 গুণ 2, তাহলে আসে 367.2 মাইনাস 367.2 ইলেকট্রোভোল্ট। শেষ। তুমি আগে এটা বের করতে গেলে মাথা একদম আওলাই যাবে। ইন্টিগ্রেশন করে বের করা লাগে, যদিও এটা ডিরেক্ট ফর্মুলা নাই। টোটাল এই পোটেনশিয়াল এনার্জিটা ইন্টিগ্রেশন করে বের করতে হয়। ক্লিয়ার হলো? বলো। সো দেখো, এই যে একটা ম্যাথ আমরা করলাম, এই একটা ম্যাথ দিয়ে আমাদের এই পুরো চ্যাপ্টারই কভার হয়ে যায় একটা থিওরি বাদ দিয়ে। এখন ওই থিওরিতে আমরা যাব। এতদূর ক্লিয়ার হয়েছে কিনা, বুঝতে পেরেছো কিনা সেটা আমাদেরকে বলো। এই পাশেরটা কোথাকার কমেন্ট ভাই? একদম। হ্যাঁ, আচ্ছা। ফেসবুক থেকে একজন কমেন্ট করে, স্যার আপনার বিয়ে হয়েছে? হতাশাজনক প্রশ্ন এগুলো। ভাইয়া তাহলে প্রমাণটা করে দেখাবেন? জিমি ভাইকেও বলবো যে ভাই ইয়ার প্রমাণটা করে দেখান, ওই স্যাটেলাইটের প্রমাণটা করে দেখান। স্যাটেলাইটের প্রমাণ করলে এটা এমনি বুঝে যাবে। ওকে, আচ্ছা। সো আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো শিখলাম, এগুলো দিয়ে তোমার এই ম্যাথও হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। ডি ব্রগলির একটা ফর্মুলা আছে, আমাদের চাচা ডি ব্রগলি, উনি একটু নাকি, আমি হিস্টোরি পড়েছিলাম তো আমি শুনেছিলাম যে ডি ব্রগলি একটু পাগল কিসিমের লোক ছিল। একটু পাগল, বেশি না, একটু সমস্যা ছিল, ঢিল ছিল আর কি। সো উনি হচ্ছে সব উৎপাদন চিন্তা করতো। ওই সায়েন্টিস্ট এটা করেছে, ওই নিয়ায় ওরে চুলচেরা বিশ্লেষণ কর। তো উনি যেটা করলো, এই চুলচেরা বিশ্লেষণ করতে যে প্ল্যাঙ্কের ফর্মুলা ই ইকুয়াল এইচ কি, ই ইকুয়াল এইচ সি বাই ল্যামডা, যেটা মানে এইচ নিউ, এইচ এফ লিখো, এইচ সি বাই ল্যামডা এইটা, আর ই ইকুয়াল এম সি স্কোয়ার, আইনস্টাইনের ফর্মুলা। তো উনি এই যে সবার ফর্মুলা নিয়ে বিশ্লেষণ করতে যে এই দুইটা ফর্মুলা নিয়ে মাথায় মাথায় সেট করে ফেললো, তাহলে তো এই দুইটা ইকুয়াল হয়। আরে বাবা জোস। দেন উনি লিখে ফেললো, তাহলে লিখি আমি এম সি স্কোয়ার ইকুয়াল এইচ সি বাই ল্যামডা। তাহলে একটা সি কেটে যায়, তাহলে এম সি ইকুয়াল এইচ বাই ল্যামডা। এখন আলোর বেগ তো নেওয়া যাবে না, তো আমি ইলেকট্রন নিব। তাহলে এক কাজ করি, আমি ইলেকট্রনের বেগ বসাই দেই এখানে, তাহলে এম ভি। তাহলে এম ভি ইকুয়াল এইচ বাই ল্যামডা। তাহলে ল্যামডা ইকুয়াল এইচ ডিভাইডেড বাই এম ভি। খুবই ভালো কথা। এম ভি কি? রৈখিক ভরবেগ। এটা হচ্ছে ল্যামডা। এই যে কি তত্ত্ব এটা?
কণা তত্ত্ব প্লাস তরঙ্গ তত্ত্বের মিশ্রণ, তাই না? দ্বৈত ধর্ম। আমার স্যার একটা খুব এক্সাম্পল দিত এই দ্বৈত ধর্ম বোঝার জন্য। এটা আমি যখন মেন ক্লাস নিব তখন এক্সাম্পল গুলো দিব। এখন আসলে এক্সাম্পল দেওয়ার জন্য আসি নাই, ম্যাথ করে দিতে আসছি। তো শোনো, এই যে ভরবেগ, এটাকে তো আমরা পি বলি। তা আমরা জানি পি ইকুয়াল এম ভি, তাই না? তোমরা কি জানো গতিশক্তি ইকুয়াল ইকে? এই যে ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2। এক কাজ করো তো, উপরে একটা এম গুণ করো, নিচে একটা এম গুণ করো, তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2m, তাহলে এম ভি হোল স্কোয়ার, এম ভি হোল স্কোয়ার বাই 2m। এম ভি মানে কি? এম ভি মানে হচ্ছে পি, তাহলে পি স্কোয়ার বাই 2m। তাহলে আমরা কি পাচ্ছি বলতো? ইকে ইকুয়াল পি স্কোয়ার বাই 2m। তাহলে পি সমান কত? পি সমান হচ্ছে √2m ইন্টু কাইনেটিক এনার্জি। তাই না? আচ্ছা, এখন তাহলে এইখানে এজন্যই বসিয়েছে যে এম ভি এর জায়গায় পি, আবার পি এর জায়গায় √2m ইন্টু ইকে। ভেরি সিম্পল। সো এটারই একটা ম্যাথ তুমি এখন দেখতে পাবা। কোথায় ছিল যেন ম্যাথটা? হ্যাঁ, এটা না, কিধার গয়া? না পেলে বানিয়ে দিব, সমস্যা নাই। হ্যাঁ, এটা তো আলাদা হয়ে যাচ্ছে রে। এটা করো। চলমান ইলেকট্রনের গতিশক্তি এত জুল, তাহলে গতিশক্তি হচ্ছে এত জুল, তাহলে ই কে দেওয়া, তাহলে ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। তুমি কোনো ক্লু খুঁজে পাবা না, বাট তোমাকে এটার ফর্মুলা মনে রাখতে হবে, h ডিভাইডেড বাই √2 ইন্টু m ইন্টু ইকে। তাহলে h কত? 6.626 ইন্টু 10⁻⁻34 ডিভাইডেড বাই √2 ইন্টু m কত? 9.1 ইন্টু 10⁻31 ইন্টু ইকে কত? 5 ইন্টু 10⁻⁻25। তাহলে এটা ক্যালকুলেট করে ল্যামডার যে ভ্যালু আসে সেটাই হচ্ছে ল্যামডা। এটাই হচ্ছে কথা। তাই না? বোঝা গেল? সো এটা এভাবে করা যাবে। এখন এই ম্যাথটার আমি একটু ক্লু দিয়ে দেই তোমাদেরকে। ফাইন্ড ডি ব্রগলি ওয়েভলেন্থ অ্যাসোসিয়েটেড উইথ হিলিয়াম এট 500 কেলভিন। তাহলে এইখানে খেয়াল করো তো, তুমি যে ডি ব্রগলির ইকুয়েশন বের করতে চাচ্ছ, মানে ওয়েভলেন্থ ল্যামডা ইকুয়াল h ডিভাইডেড বাই √2m ইন্টু কাইনেটিক এনার্জি। তো এই যে কাইনেটিক এনার্জি, 500 কেলভিন তাপমাত্রায় কাইনেটিক এনার্জি, এটা বের করতে হবে। একটা ফর্মুলা তোমরা পড়ে আসছিল না? ইকে ইকুয়াল 3/2 nRT পড়ে আসছিলা। তো এখানে n এর মান 1 ধরে নিবা, n ইকুয়াল 1, 3/2 1 ইন্টু r ইন্টু t, তাহলে ইকে পেয়ে যাবা, বাকিটা আগের নিয়মে করে ফেলবা। মোস্তাক বলে সব থেকে মজার বিষয় ভাইয়া, এটা আমরা একাডেমিকেই দেখে আসছিলাম। হ্যাঁ, আমরা শিখতে যারাদেরকে একাডেমিক পড়িয়েছি তাদেরকে আমরা ওই বেসটা দিয়েই তৈরি করেছি। আসলে একাডেমিকের 70% to 80% অ্যাডমিশনে কাজে লাগে। একাডেমিক যাদের স্ট্রং থাকে তারাই কিন্তু অ্যাডমিশনে ভালো করে।
তুমি হুট করে অ্যাডমিশনে এসে অনেক বেশি কিছু শিখে ফেলবা এমন না। যদি শিখো তাহলে কি হবে, তোমার 10তলা বিল্ডিং তৈরি হয়ে আছে, তুমি আরো 2তলা 3তলা তৈরি করবা, জিরো থেকে তৈরি করা হয় না। বুঝেছো? মো বলছো 26-এ প্রি ইঞ্জিনিয়ারিং এর বইগুলা কিনা ঠিক হবে কিনা। হ্যাঁ, বই কিনতে পারো, বই তুমি কিনতেই পারো। একটা কথা আছে যে বই কিনে কেউ দেউলিয়া হয় না, তাই না? তো বই কিনতেই পারো। আমি যেটা করতাম, আহ, আমি যেখানে হাই স্যালারি মানে হাই রেঞ্জের টিউশন যেগুলো, ওইগুলো আমি কখনো করতাম না। এক ফিজিক্স পড়তে গেলে আমাদের রাজশাহীতে লাগতে হচ্ছে 20,000 টাকা, 18,000 টাকা, 17,000 টাকা বছরের শুরুতে একবারে দেওয়া লাগতো। ফিজিক্সে 17,000 লাগতো, ম্যাথে 17,000 লাগতো, কেমিস্ট্রিতে 17,000 লাগতো, বায়োলজি 17,000। সো বছরের শুরুতে মোটামুটি 1 লাখ টাকা ইনভেস্ট করা লাগতো। তো আমি এটার পক্ষপাতী কোনোদিনই ছিলাম না। সো আমি যেটা করতাম, নিজে নিজে পড়তাম এবং এজন্য আমি বেশি বেশি বই পড়তাম। সো বই কিনতেই পারো। ওকে, গুড। এটা মনে আছে, এটারও ম্যাথ করিয়ে ফেলেছি কিন্তু। প্রতি সেকেন্ডে কতবার আবর্তন করে মনে আছে? আবর্তন, আবর্তনের ফর্মুলা মনে আছে? এন হচ্ছে আবর্তন সংখ্যা, এন হচ্ছে আবর্তন সংখ্যা, এন ইকুয়াল হচ্ছে ভি ডিভাইডেড বাই 2πr, ভি ডিভাইডেড বাই 2πr। ও, এখানে আর হচ্ছে রেডিয়াস। আর এখানে আর একটা কথা বলা হলো না, এই আর আবার তোমরা উল্টা করে ফেলো না, এই আর হচ্ছে গ্যাস ধ্রুবক 8.314, 8.314। ওকে, এবার একটা নতুন টপিক, নতুন টপিকের জন্য আমরা আবার থিওরি সেকশনে ফিরে যাই। আমরা থিওরি সেকশনে ফিরে যাচ্ছি। খেয়াল করো তো, এইখান থেকে এইখানে যখন আসলো তখন শক্তির পার্থক্য কত পেলাম? শক্তির পার্থক্য পেলাম এইটা। তো শক্তির পার্থক্য যখন পাবো, এখানে তো একটা শক্তি বের হয়ে যাবে, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের একটা রশ্মি বের হবে এখান থেকে, নির্গত হবে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য। এই ল্যামডাটা কত সেটা আমাদেরকে বের করতে হবে না, যে ল্যামডা কত। এই ল্যামডা কিভাবে বের করব বলো তো? এই যে ডেল্টা ই, ডেল্টা ই সমান আমরা কি পেয়েছি? 2.18 ইন্টু 10⁻⁻18 ইন্টু, বলো। আচ্ছা, এখানে একটা জেড স্কোয়ার ছিল, এই যে এখানে কিন্তু একটা জেড স্কোয়ার ছিল। সো এই জেড স্কোয়ারটা এখানে মাল্টিপ্লাই করে দাও, জেড স্কোয়ারটা আমরা ফর্মুলায় মাল্টিপ্লাই করে দিব, জেড স্কোয়ার। ওকে, সো আমরা জেড স্কোয়ার মাল্টিপ্লাই করে ফেললাম। এখন আমাদের এই ফর্মুলাতে তো কি ডেল্টা ই এর ফর্মুলা, সো এই ডেল্টা ই এর ফর্মুলা থেকে আমরা লিখতে পারি 1 মাইনাস n1 স্কোয়ার 1 মাইনাস n2 স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। জাস্ট এই ফর্মুলাটাই আমি ওইখানে কপি পেস্ট করেছি। তাহলে কি হবে বলো? ডেল্টা ই ইকুয়াল হচ্ছে এইচ সি বাই ল্যামডা, 2.18 ইন্টু 10⁻⁻18 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। এখান থেকে আমরা ল্যামডাটা যদি বের করি, 1 বাই ল্যামডা, এই এইচ সি এই ভ্যালুটা এখানে ভাগ হয়ে যাবে, এই ভ্যালুটা এখানে ভাগ হয়ে যাবে 2.18 ইন্টু 10⁻⁻18 ডিভাইডেড বাই এইচ সি 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। জাস্ট এবার ফর্মুলা লিখে ফেলি আমরা। এইটুকুকে বলা হয় রিডবার্গ কনস্ট্যান্ট, এইটুকুকে বলা হয় রিডবার্গ কনস্ট্যান্ট। বুঝেছো? এটাই রিডবার্গ কনস্ট্যান্ট যেটা তোমরা ভ্যালু ইউজ করো। সো আমরা লিখি কি 1 বাই ল্যামডা ইকুয়াল আর এইচ জেড স্কোয়ার 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। দ্যাটস ইট, খতম, শেষ। n1 n2 এর পরিচয় মনে আছে? n1 হবে ছোট, n1 হবে ছোটটা, n1 হবে স্মলটা,
n2 হবে যেটার নাম্বার লার্জ। কোথা থেকে আসছে কোথায় গেল এই কনসেপ্টে আর পড়তে যেও না, শেষ হয়ে যাবে 5 মিনিট। বুঝেছো? স্মল লার্জ। আর এখানে আর এইচ এর অনেক ভ্যালু আছে। আর এইচ এর ভ্যালু আমি যেটা মনে রাখি সেটা হচ্ছে 16780। এটা হচ্ছে শিখর রিডবার্গ, বুঝছো? এটা হচ্ছে শিখর রিডবার্গ। সো এই 16780 তে যদি তোমরা ফোন দাও তাহলে আমাদের এই কোর্স সম্পর্কে ডিটেলস তোমাদের বলে দেবে যে কিভাবে এই কোর্সে এনরোল করতে হবে, তোমাদের কি কি অপরচুনিটিস থাকবে, কি কি ডিসকাউন্ট থাকবে, সব 16780 তে তোমরা ফোন দিতে পারো। এটা শিখর রিডবার্গ। এখন এই রিডবার্গ যেটা আমাদের, এই রিডবার্গটা হইতেছে 10 9 6 7 8। এটা হচ্ছে পার সেন্টিমিটার ইউনিটে, এটা হচ্ছে পার সেন্টিমিটার ইউনিটে। ওকে, সো এটা হচ্ছে শিখর রিডবার্গ 16780। এটাতে ফোন দিলে তোমাদেরকে বাকি সব বলে দিবে। আর এটা হইতেছে অরিজিনাল রিডবার্গ। ওকে, সো এইটা দিয়ে তোমরা বাকি ম্যাথ করে ফেলতে পারবা। তোমাদেরকে যদি একটা ম্যাথ আমি করাই দিই, শেষ করে দেই, তাহলে জাস্ট সিম্পলি হয়ে যাবে। ও, এটা ম্যাথ করানো আছে তো, বের করি না। এই যে দেখো, এইখানে আমরা জেড স্কোয়ার দিই নাই কেন? কারণ কোনো পরমাণুর কথা বলে নাই। যখন কোনো পরমাণু থাকবে না তখন আমরা হাইড্রোজেন পরমাণু ধরে নিব। যখন কোনো পরমাণু থাকবে না তখন আমরা হাইড্রোজেন পরমাণু ধরে নিব। এজন্য আমি এখানে জেড স্কোয়ার মাল্টিপ্লাই করি নাই। বাট যখন পরমাণু বলে দিবে না তখন কিন্তু জেড স্কোয়ার ধরতে হবে। সো একটা ম্যাথ যদি আমি এখানে করাই, একটা ম্যাথ যদি আমি এখানে এখন করাই দিই, লাস্ট একটা ম্যাথ খেয়াল করো। এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে সোডিয়াম পরমাণু। সোডিয়াম পরমাণু ইলেকট্রন এইখান থেকে এখানে আসছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কত? এখানে যে একটা শক্তি বিকিরিত হবে এটার তরঙ্গ দৈর্ঘ্য কত? সো ভেরি সিম্পল, তুমি চাইলে ডেল্টা ই বের করে করতে পারো, নাও পারো। তাহলে কোথা থেকে কোথায় আসছে? এটা হচ্ছে 2 থেকে 1-এ আসছে, তাই তো? তাহলে 1/λ ইকুয়াল RH জেড স্কোয়ার 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। n1 কত? n1 হচ্ছে 1, n2 হচ্ছে 2। আমি মাথা ঘামাতে নিষেধ করেছি যে কোথায় আসছে কোথায় গেল এগুলো নিয়ে মাথা ঘামাবে না। n1 হচ্ছে ছোট, n2 হচ্ছে বড়। n1 ছোট, n2 বড়। ওকে, দ্যাটস ইট। তাহলে কি হবে? 10 9 6 7 8 ইন্টু জেড স্কোয়ার কত? 11 স্কোয়ার ইন্টু 1/n1 স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস 1/2 স্কোয়ার। সো এটা করলে তোমরা 1/λ পাবা। তাহলে ল্যামডা কত হবে? এ পুরাটার উপরে ইনভার্স 10 9 6 7 8 ইন্টু 11 স্কোয়ার 1/1 স্কোয়ার মাইনাস 1/2 স্কোয়ার, এ পুরোটার ইনভার্স। এটা করলেই তোমরা ল্যামডা পেয়ে যাবা সেন্টিমিটার ইউনিটে। সেন্টিমিটার ইউনিটে পাবা, নট মিটার। মিটার ইউনিটে পাবা না, সেন্টিমিটারে। এই জায়গায় আবার ভুল করে অনেকে। সো এটাকে আবার মিটার বানিয়ে নিবা। ওকে, সো আমরা অলমোস্ট এটা পুরোটা কভার দিয়ে ফেললাম। এবং এখানে লাইম্যান পেস্টেন দেওয়াই আছে কখন n1 n2 হবে। যেমন লাইম্যান সিরিজের জন্য n1টা হবে 1, n2টা 2 3 4 যে কোনটা হইতে পারে। বা আমার এর জন্য n1 ফিক্সড। হ্যাঁ, n1 গুলো ফিক্সড। এখানে nl দেওয়া আছে, এটা হচ্ছে n1 মেনলি। সো লাইম্যান বা আমার পাস্টিয়ান ব্র্যাকেট ফোন এগুলোর জন্য n1 আমাদের ফিক্সড। আর n2টা হবে 1 যোগ করে বাদ বাকি ইনফিনিটি পর্যন্ত হইতে পারে। বুঝেছো? সো এই তো। সো আমরা সবকিছুই দেখে ফেললাম। বিশেষ করে এই জায়গাটুকু থেকে বেশি প্রশ্ন আসে। এই জায়গাতে তোমাদের যে শক্তির পার্থক্য, এই শক্তির পার্থক্যটা তোমরা এখান থেকে দেখে নিবা। এই শক্তির পার্থক্যের সমীকরণ দেখার পরে তোমরা এই জায়গার এই সূত্র কয়টা মাথায় রাখবা। সো এখানে আরেকটা ফর্মুলা আমরা পেলাম, সেটাও লিখে দেই, দেন আমরা শেষ করে দেই। 1/λ
ইকুয়াল RH z স্কোয়ার 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। দ্যাটস ইট। ওকে, সো আমাদের ডান। সো তোমাদেরকে যেটা করতে হবে, এই ক্লাসগুলো তো আসলে নেওয়া হচ্ছে তোমাদের যাতে বুঝতে পারো তোমরা যে আমরা আসলে কিভাবে পড়াই। হ্যাঁ, অনেকেই হয়তো নতুন আছো যারা ফেসবুক লাইভ বা ইউটিউব লাইভে দেখছো, আর অ্যাপে যারা করছে তারা তো আমাদেরই স্টুডেন্ট, তারা বলতে গেলে তাদেরকে আমরা ধরে ধরে মানুষ করেছি। সো যারা নতুন তারা হচ্ছে দেখলা যে আমরা কিভাবে পড়াই, তো তোমরা এটাকে একটু জানাই দিবা সবাইকে, তোমরা নিজেরাও জানবা, এবং যদি আরো বিস্তারিত জানতে হয় তাহলে শিখো রিডবার্গ, যেটা 16780, সেটাতে কল করবা, তোমাদেরকে ডিটেলস জানিয়ে দিবে। ওকে, সো নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম সবাইকে।